জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। এই হত্যা মামলায় ফয়সাল সহ 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে। বিকেলে হাদি হত্যাকাণ্ডের চার্জশিটের বিস্তারিত তুলে ধরেন ডিবি প্রধান। জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে সমালোচনা এবং জোরালো বক্তব্যের জেরে রাজনৈতিক প্রতিহিংসাবশত তাকে হত্যা করা হয়েছে। শুটার ফয়সাল করিম, আলমগীর, ওয়ার্ড কমিশনার তাজুল ইসলাম বাপ্পি সহ 17 জনের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ডিবি প্রধান আরও বলেন, বাপ্পির নির্দেশনায় এই হত্যাকাণ্ড হয়েছে। মূল হত্যাকারী ফয়সাল ভারতেই অবস্থান করছে। তাকে ফিরিয়ে এনে বিচারের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। সার্বিক তদন্ত সাক্ষ্য প্রমাণে ধৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় রেকর্ড করা হয়। আসামিদের সম্পৃক্ত তদন্ত প্রমাণিত হয় এজাহার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস ইসলাম, মুক্তি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120-এর বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ এবং আতিক মেজবা লগ্ন। শুরুতে যাচ্ছি রাজুর কাছে। রাজু, ভোট গণনার সবশেষ জানাবেন আমাদেরকে। অনয়, দীর্ঘ প্রতীক্ষার পর এবং নানাবিধ অভিযোগ পাল্টা অভিযোগের পর অবশেষে ভোট গ্রহণ শেষ হয়েছে যোগসু নির্বাচনের এবং 3টার পরও বেশ কয়েকটি বুথে ভোট গ্রহণের কার্যক্রম দেখা গেল। ইতিমধ্যে ভোট গণনার যে কার্যক্রম সেটি মূলত শুরু হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে সারা দিনব্যাপী নানাবিধ অভিযোগ পাল্টা অভিযোগের বিষয় এসেছে। তার আগে একটু জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কত শতাংশ ভোট কাউন্ট হয়েছে সেটি না জানালেও বিভিন্ন সমীকরণ মিলিয়ে একটি তথ্য আমাদের হাতে এসেছে। 60% ভোট যোগসু নির্বাচনে কাউন্ট হয়েছে, এমন তথ্যটি মূলত এসেছে। এবার যদি জানিয়ে রাখতে চাই, সারাদিনে নানাবিধ ঘটনা ঘটেছে এই যোগসু নির্বাচন ঘিরে। যদিও এই ঘটনাগুলোর বিপরীতে ছাত্র যারা ছিল, যারা ভোটার ছিল, তাদের মধ্যে এসব অভিযোগের পাল্টা অভিযোগ এবং যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কোনো রেশ পড়েনি। একটু জানিয়ে রাখতে চাই যে সকালে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে অভিযোগ করা হয় তাদের নারী শিক্ষার্থীদের হেনস্থা করা হয়েছে এবং একই সঙ্গে ছাত্র শিবিরের বিপক্ষে আরও একটি অভিযোগ করা হয় যে তারা যে আচরণবিধি লঙ্ঘন করছে, এমন একটি অভিযোগ করা হয়। তবে এর মধ্যে আরও বেশ কয়েকবার অভিযোগ এসেছে। এখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর স্ত্রীকে পুলিশের কাছে সোপর্দ করা সহ নানাবিধ ঘটনা ঘটেছে। তবে এই যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো রেশ মূলত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পড়েনি এবং উৎসব আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তারা ভোট দিয়েছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত একটি উৎসবমুখর পরিবেশ এখানে বিরাজ করেছে। অর্থাৎ দীর্ঘদিনের যে প্রতীক্ষার মাধ্যমে তাদের অধিকার হবে, সেই অধিকার বাস্তবায়নে তাদের যে উচ্ছ্বাস দেখা গেছে সেটি মূলত ফলাফল ঘোষণার মধ্য দিয়েই শেষ হবে। অনেক এই ছিল আসলে যোগসু নির্বাচনের ভোট গণনার কার্যক্রম এবং সার্বিক বিষয় সর্বশেষ। সহকর্মী রাজু আহমেদ জানাচ্ছিলেন যোগসু নির্বাচনের ভোট গণনা সবশেষ। আমরা এবার যাব আরেক সহকর্মী লগ্নর কাছে। লগ্ন, এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ পেয়েছেন কিনা? অনেকগুলো অনিয়মের অভিযোগ আমরা দেখেছিলাম যে এসেছিল, পাল্টাপাল্টি অভিযোগের কিছু বিষয় আমরা দেখেছিলাম এবং তারপরেই কিন্তু সংবাদ সম্মেলনে ছাত্র শিবির এবং একই সাথে ছাত্রদল প্যানেলের যারা নেতৃবৃন্দ রয়েছেন, যারা ভিপি প্রার্থী এবং এইচএস প্রার্থী রয়েছেন, তারা কিন্তু এখানে কথা বলেছেন। তবে সেই অনিয়মের পরেও আমরা আসলে তাদেরকে প্রশ্ন করেছিলাম সার্বিকভাবে যে ভোট গ্রহণ, যেটি আসলে 3:20-এর পর থেকে ব্যালটগুলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যাওয়া হয়, সেখানে নিয়ে যাওয়ার সময় আমরা প্রশ্ন করেছিলাম সার্বিকভাবে যে ভোট গ্রহণের পরিস্থিতি, সেখানে কোনো বড় কোনো অভিযোগ আছে কিনা। তারা বলছেন
বলছেন যে আচরণবিধি লঙ্ঘনের কিছু বিষয় রয়েছে, নিয়ম ভাঙার কিছু বিষয় রয়েছে, তবে ভোট গ্রহণে যে সাধারণ শিক্ষার্থীদের যে অংশগ্রহণ সেটি আসলে একটি অংশগ্রহণমূলক নির্বাচনই হয়েছে, এমনটি আসলে সবাই বলেছিল। এবং যে প্রার্থীরা যারা রয়েছেন তারাও কিন্তু সংবাদ সম্মেলনে সকল অভিযোগের প্রেক্ষিতে সবকিছুর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি তারা যে ভোট গ্রহণে সবার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেই বিষয়টিকে প্রশংসা করেছে, কৃতজ্ঞতা জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। এবং আমার পেছনে যে জায়ান্ট স্ক্রিনটি রয়েছে এখানেই কিন্তু ভোট গ্রহণের যে আনুষ্ঠানিক বিষয়গুলো সবকিছু কিন্তু এখান থেকে পর্যবেক্ষণ করা যাবে, এখান থেকে দেখা যাবে। এবং এই যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের যে ছবিটি আমরা আসলে পেছনে রয়েছে সেটি মূলত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় অডিটোরিয়াম রয়েছে, সেই অডিটোরিয়ামটি আসলে দীর্ঘ 2.5 বছর ধরে অব্যবহৃত অবস্থায় ছিল, বিভিন্ন সংস্কারের কাজ চলমান ছিল। শুধুমাত্র এই যকসু নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু মূলত পুরো অডিটোরিয়ামটাকে প্রস্তুত করা হয়েছে। এবং আমরা নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি এবং বেলা 2টার পরে তিনি জানিয়েছিলেন শতকরা 46% ভোট কাস্ট হয়েছে। এবং এর পরবর্তী সময় যখন বিভিন্ন ব্যালট বাক্সগুলো আসলে আসতে শুরু করে তখন তিনি আসলে বলেছেন যে আনুমানিক শতকরা 60% আসলে ভোট কাস্ট করা হয়েছে, এমন কিছু বিষয় আমরা জেনেছি। তবে এই যে ভোটের যে গণনা পদ্ধতি রয়েছে সেটি নিয়ে আসলে বিভিন্ন চাওয়া পাওয়া ছিল। ছাত্রদল বলছে যে সেখানে আসলে শতভাগ আসলে মেশিনের মাধ্যমে না করে ম্যানুয়ালি, অর্থাৎ হচ্ছে হাতে হাতে গণার একটি বিষয় ছিল। তবে অন্যান্য যারা প্রার্থীরা রয়েছেন অন্যান্য প্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে আসলে যে পদ্ধতিতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই পদ্ধতিতেই যেন ভোট গ্রহণ পদ্ধতি সম্পন্ন হয়। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। যকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর জানাচ্ছিলেন দুই সহকর্মী রাজু আহমেদ এবং আতিক মেজবাহ লগ্ন। জাতীয় নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো চলছে আপিল ও শুনানি কার্যক্রম। আপিলের 2 দিনে এখন পর্যন্ত 147টি আবেদন জমা পড়েছে। আপিল আবেদন গ্রহণ চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিল 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী 20 জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা মোট 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। বৈধ প্রার্থী 1842 জন। এদিকে ছোটখাটো ভুলের জন্য যাদের মনোনয়ন বাতিল হয়েছে সেগুলো আপিলে ফিরে পাওয়ার আশা করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। নির্বাচন সামনে রেখে ঢাকা 17 আসনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক হয়। ঢাকা 17 আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম সহ দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে 17 আসনে ভোটারদের সমস্যা চিহ্নিত করা সহ আগামী নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একতরফা নির্বাচন আয়োজনের পায়তারা হলে ফের রাজপথে আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। বিকেলে সিইসির সাথে বৈঠক শেষে তিনি বলেন, ইসির ওপর সম্পূর্ণ আস্থা নেই। প্রশাসনের পক্ষপাতিত্বে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয়ে তার দল। যে বিভিন্ন সরকারি কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন। তারা সেখানে নিয়মিত যাচ্ছেন এবং আমরা মনে করছি যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। প্রশাসনের এক ধরনের পক্ষপাতিত্ব, একতরফা আচরণ, ব্যালট পূরণ করে রাতের ভোট, এই ধরনের একটা ব্যবস্থার মধ্য দিয়ে, একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে নির্বাচনটা হয়ে যাবে, এ ধরনের একটা শঙ্কা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছে। সে বিষয়ে আমরা ইলেকশন কমিশনকে আহ্বান জানিয়েছি যে এই ঘটনাগুলোর ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সামনের শুনানিতে আপিলের ক্ষেত্রে যেন কোনো ধরনের পক্ষপাতিত্ব আর না থাকে। গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেমের উপর পরিচালিত জরিপ ও গবেষণার প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে সমুদ্র গবেষণা সংক্রান্ত কমিটি। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, গত বছরের 21 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ চালানো হয়। 8 দেশের 25 জন বিজ্ঞানী এই জরিপ পরিচালনা করেন, যাদের মধ্যে 13 জন বাংলাদেশের। বৈঠকের প্রধান উপদেষ্টা বলেন, দেশের সম্পদগুলো ঠিকমতো কাজে লাগানো যায়নি। এই সম্পদকে ভালোভাবে কাজে লাগাতে হবে। সেজন্য পর্যাপ্ত গবেষণা পলিসি সাপোর্ট প্রয়োজন। এছাড়াও জাপান, ইন্দোনেশিয়া, মালদ্বীপের সাথে যৌথ গবেষণা সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা।
বাজারে এলপিজি গ্যাসের কোনো সংকট নেই, আমদানি স্বাভাবিক পর্যায়ে আছে। তবে রিটেইলার হোলসেলারদের কারসাজিতে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা বলছি যে প্রত্যেক জেলায় জেলায় এগুলো নিয়ে যাতে করা হয়, মোবাইল কোড করা হয়। এবং গতকালকে আইন শৃঙ্খলা কমিটির সবাইতে আমরা আলাপ করছি। তো সুতরাং এইখানে কোনো কারণ নাই, মানে যে এই দাম যে অস্বাভাবিক যে হয়েছে এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে। 24 জুলাই অভ্যুত্থানে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী 12 জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেন। অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টে যেই কারফিউ জারি করা হয় তা আইনসঙ্গত ছিল না, এটি ছিল গণহত্যা সংগঠনের জন্য। বলেন, 15 বছরের অবৈধ শাসনকে দীর্ঘায়িত করার ক্ষেত্রে অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন সালমান এফ রহমান। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার জন্য জুনায়েদ আহমেদ পলককে পরামর্শ দেন তিনি। এদিকে আসামিপক্ষের আইনজীবীর দাবি, কারফিউ জারির ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারির পরই তারা আলোচনা করে নীতিগত সিদ্ধান্ত নেন। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজ শপথ নেয়ার কয়েক ঘন্টা পর দেশটির রাষ্ট্রপতি ভবনের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় মধ্যরাতে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর কয়েক ঘন্টা আগে মাদুরো ও তার স্ত্রীকে বীর সম্বোধন করে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডেলসি রদ্রিগেজ। এদিকে শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের বাবা মার সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। তবে মাদুরোকে বন্দী করায় যুক্তরাষ্ট্রকে ফের ধন্যবাদ জানিয়ে দ্রুত ভেনেজুয়েলায় ফেরার কথা জানিয়েছেন দেশটির নোবেল বিজয়ী গণতন্ত্রপন্থী নেত্রী মারিয়া করিনা মাচাদো। অন্যদিকে ভেনেজুয়েলা ইস্যুতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এটি নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড নয়, বরং সর্বোচ্চ মহলের চাপে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিসিআই এর এক কর্তা। এমনকি বাংলাদেশি তারকার বাদ পড়ার খবরটি গণমাধ্যম থেকেই জেনেছেন বলেও দাবি তার। গেল শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে কলকাতা নাইট রাইডার্স জানায়, বিসিসিআই এর নির্দেশনায় আইপিএলের আসন্ন আসরের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিচ্ছে তারা। এরই মাঝে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিসিসিআই এর সদস্য এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের কোনো সভাতেই এ বিষয়ে কোনো আলোচনা বা পরামর্শ করা হয়নি। বিষয়টি আইপিএলের সঙ্গে যুক্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা নিজেই নিশ্চিত করেছেন। এদিকে আইপিএলে খেলতে না পারায় 9 কোটি 20 লাখ রুপিও পাচ্ছেন না মুস্তাফিজুর রহমান। সাধারণত 3 নিয়মে একজন ক্রিকেটার আইপিএল থেকে অর্থ পেয়ে থাকেন, যার কোনোটি ফিজ ইস্যুর সঙ্গে সম্পর্কযুক্ত নয়। এমনকি বিমার আওতা থেকেও কোনো টাকা পাবেন না এই পেসার। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।